নমস্কার বন্ধুরা, আমি বিধায়ক নাথ। আজকে আমরা আলোচনা করব গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসি নিয়ে। গণতন্ত্র বা ডেমোক্রেসি শব্দটি গ্রিস শব্দ ডেমস এবং ক্রেটস থেকে এসেছে। গ্রিস ভাষায় ডেমোক্রেসি কথাটির অর্থ হলো জনগণ এবং ক্রেটস শব্দের অর্থ হলো শাসন, অর্থাৎ ডেমোক্রেসি হলো জনগণের শাসন। বাংলায় একে আমরা গণতন্ত্র বলি। এবার বাংলা ভাষায় দেখো গণ এবং তন্ত্র বলতে কি বোঝানো হয়। জনগণ এবং তন্ত্র বলতে বোঝানো হয় শাসনকে, অর্থাৎ শাসন ব্যবস্থাকে তন্ত্র বলে। গণতান্ত্রিক সরকারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং ভালো দিক হলো এখানে ধনী গরিব স্ত্রী পুরুষ প্রভৃতি নির্বিশেষে প্রত্যেকটি মানুষ রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে পারে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যারা দেশের শাসন ব্যবস্থায় আসে তাদের নির্বাচিত করে সাধারণ মানুষ, এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনগণের হাতেই থাকে চূড়ান্ত ব্যবস্থা। জনগণের ভোটদানের মাধ্যমে নিজের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করে। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ নিজেদের মধ্য থেকে প্রতিনিধি নির্বাচন করতে পারে। এটি গণতান্ত্রিক ব্যবস্থার একটি ভালো বৈশিষ্ট্য। এই প্রসঙ্গে আব্রাহাম লিঙ্কনের একটি কথা বিশেষ গুরুত্বপূর্ণ। এটা হলো গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো সেই শাসন ব্যবস্থা যা জনগণের জন্য জনগণ কর্তৃক পরিচালিত, এবং জনগণেরই শাসন একটি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা যায়, ডিরেক্ট ডেমোক্রেসি এবং ইনডিরেক্ট ডেমোক্রেসি। এবার আমরা ডিরেক্ট ডেমোক্রেসি এবং ইনডিরেক্ট ডেমোক্রেসির বিষয়ে আলোচনা করব। ডিরেক্ট ডেমোক্রেসি হলো বছরে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশে সকল জনগণ এক জায়গায় একত্রিত হবে এবং একত্রিত হওয়ার পর তার আইন বিষয়ক আলোচনা, শাসন নীতি নির্ধারণ করবে এবং সরকারের আয় ব্যয় কীভাবে নির্ধারণ করবে এই বিষয়টি দেখবে। পররাষ্ট্র নীতি কীভাবে নির্ধারণ হবে সেটি সেখানে আলোচনা হবে। যুদ্ধ ও শান্তি কিভাবে বজায় রাখবে সেগুলি নিয়ে আলোচনা হবে। ইভেন বিচার পরিচালনা করবে এই ডিরেক্ট ডেমোক্রেসিতে। এই ডিরেক্ট ডেমোক্রেসিতে গণভোট এবং গণ উদ্যোগ কিন্তু কার্যকারী হয়। অর্থাৎ গণভোট এবং গণ উদ্যোগটা এবার কি? গণভোট বা গণ উদ্যোগ হলো একটি নির্দিষ্ট জায়গায় সবাই একত্রিত হলো। একত্রিত হওয়ার পর সেখানে কোনো একটা বিষয় যখন তুলে ধরা হবে তখন সবাই মিলে এখানে ভোটদান দেবে, বলবে এটা করা উচিত বা উচিত নয়। যত সংখ্যক মানুষ বলবে যে এটা করা উচিত সেটাই অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ দেশের শাসন কার্য জনগণই পরিচালনা করবে, দেশের শাসন ব্যবস্থা। কিন্তু দেখো বর্তমানে শাসন ব্যবস্থাতে কি এই ডিরেক্ট ডেমোক্রেসিটি সত্যই সম্ভব? আমাদের 135 কোটি লোককে কি এক জায়গায় আনা সম্ভব যেখানে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হবে? অসম্ভব, তাই না? এবার আমরা পরবর্তী ক্ষেত্রে এই ডিরেক্ট ডেমোক্রেসির সুফল এবং কুফল নিয়ে আলোচনা করব। এই ডিরেক্ট ডেমোক্রেসি কিন্তু এখনও সুইজারল্যান্ডে দেখতে পাওয়া যায়। এবার আমাদের আলোচনার বিষয় ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ইনডাইরেক্ট ডেমোক্রেসি হলো যেখানে জনগণ নিজেদের মধ্যে থেকে কিছু ব্যক্তিকে নির্বাচন করে এবং যারা দেশের শাসন কার্য পরিচালনা করে এবং জনগণের মধ্যে আইন পরিচালনা করে। এই প্রতিনিধিদের বিচার কার্য করার কিন্তু ক্ষমতা নেই। এই ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে যারা নির্বাচন হয় তারা জনগণের পছন্দ মতো কাজ করে সব সময়, যাতে জনগণ খুশি হয়। কেননা জনগণ যদি কোনো নির্বাচিত প্রতিনিধির কাজে তুষ্ট না হয় তাহলে কিন্তু পরবর্তী ইলেকশনে সেই ব্যক্তিকে আর ক্ষমতায় থাকতে দেবে না। এটি একটি ইনডাইরেক্ট ডেমোক্রেসির বৈশিষ্ট্য। বা ইনডাইরেক্ট ডেমোক্রেসি কি সেটাও যদি বলো তাও ঠিক। আমাদের ভারতবর্ষে কিন্তু ইনডাইরেক্ট ডেমোক্রেসি দেখতে পাই। এবার ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করি। এবার সেই প্রতিনিধি আমাদের পছন্দ মতো কাজ না করে তাহলে কিন্তু নেক্সট ইলেকশনে আর জিততে পারবে না। এবার আমরা ডিরেক্ট ডেমোক্রেসি নিয়ে কিছু আলোচনা করব। প্রথমত হলো এইরকম গণতন্ত্রে জনগণ সরকারের যাবতীয় কাজে অংশগ্রহণ করায় জনগণের রাজনৈতিক শিক্ষা চেতনা, দেশের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা বৃদ্ধি পায়। দ্বিতীয় পয়েন্ট হলো সকল জনগণ শাসন ব্যবস্থা পরিচালনার সুযোগ পাওয়ায় সরকারের প্রতি কোনো অভিযোগ থাকে না, ফলে কোনো আন্দোলন বা বিপ্লব দেখা যায় না। এবং তৃতীয় পয়েন্ট হলো এই ডেমোক্রেসিতে ইলেকশন করানোর জন্য কিন্তু সরকারের খরচ হয় না। আর ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে দেখো ইলেকশন করাতে গেলে কিন্তু প্রচুর কর্মীর প্রয়োজন হয়। এই কর্মীর জন্য তাদের বেতন দিতে হবে, তাদেরকে টাকা দিতে হয়। তাই বলা যায় যে ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে কিন্তু ইলেকশন করানোর জন্য প্রচুর অর্থ খরচ হয়। 4 নম্বর পয়েন্ট হলো এইরূপ শাসন ব্যবস্থায়
অর্থাৎ ডিরেক্ট ডেমোক্রেসিতে সরকারের স্বৈরাচারী হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। এবার আমরা ডিরেক্ট ডেমোক্রেসির কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম হলো, কোনো বড় রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু এই ডিরেক্ট ডেমোক্রেসি একেবারেই কাম্য নয়। কারণ ভারতের মতো একটি রাষ্ট্র যেখানে 135 কোটি মানুষ বাস করে, সেখানে কি সম্ভব প্রত্যেকটি মানুষকে একটি নির্দিষ্ট জায়গায় এনে দাঁড়া করে ইলেকশন করানো? একেবারেই সম্ভব নয়। দ্বিতীয় পয়েন্ট হলো যে এইরকম গণতন্ত্রে রাজনৈতিক প্রাধান্য হয়ে দাঁড়ায়, যেখানে শিল্প, সাহিত্য, গান এইসবের প্রাধান্য কমতে থাকে। তৃতীয় পয়েন্টটি হলো যে যখন দেশে জরুরি অবস্থা জারি হয়, সেই সময় কি দেশের প্রত্যেকটি মানুষকে একই জায়গায় আনা সম্ভব? দেশের জরুরি অবস্থা জারি করার জন্য জরুরি অবস্থাতে ডিরেক্ট ডেমোক্রেসিতে যখন ব্যবস্থা নেওয়া হবে, সেই ডিসিশন নেওয়াটা কিন্তু খুবই টাফ। এবার আমরা ইনডাইরেক্ট ডেমোক্রেসি বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের কিছু বৈশিষ্ট্য বলে ভিডিওটি শেষ করব। তাহলে প্রথমত হলো যে এই ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে জনগণ প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করে না। এখানে জনগণ তাদের প্রতিনিধিকে পাঠায়, এই প্রতিনিধি দেশের কার্য পরিচালনা করে। এখানে কি হতে পারে? রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা হতে পারে, আবার সংসদ পরিচালিত শাসন ব্যবস্থাও হতে পারে। দ্বিতীয় পয়েন্ট হলো, এই ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে আমরা দেখতে পাই একজন নাম সর্বস্ব শাসক থাকে আর একজন প্রধান শাসক থাকে। যেমন ভারতের ক্ষেত্রে নাম সর্বোচ্চ শাসককে রাষ্ট্রপতি এবং প্রধান শাসককে প্রধানমন্ত্রী। এইরকম আমেরিকায় যদি তাকাও, আমেরিকায় কিন্তু রাষ্ট্রপতি প্রধান শাসক। পরবর্তী পয়েন্টে আমরা বলতে পারি যে এই ডিরেক্ট ডেমোক্রেসিতে কিন্তু সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার ভিত্তিতে ভোটার কার্ড পায় এবং তার ভিত্তিতে কিন্তু নাগরিকরা ভোট দিতে পারে। এই ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে কিন্তু যে শাসন ব্যবস্থায় যায় তারা কিন্তু জনগণের কাছে দায়বদ্ধ থাকে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।